আর তোমরা কোন কোশ্চেন পয়সা তুমি কোশ্চেনে লিখো, আমি তো কোশ্চেন করি না, আমি তোমার কোশ্চেনটা আসলে জানি না কোন কোশ্চেনটা হয়। এখানে লিখো কোশ্চেনটা, নাহলে টেলিগ্রাম গ্রুপে কোশ্চেনটা দিও, আমরা চেষ্টা করবো সলভ করে দিতে। ওকে, তো চলো আজকের ক্লাসটা অবশ্য আমাদের কোনো ব্রেক নাই, কারণ আজ আমাদের ক্লাসটা 2 ঘন্টা লাগবে না। আজকে আমরা হোপফুলি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো, বা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। আজকে কোনো আমরা ব্রেক নিব না, ব্রেক ছাড়াই আমরা একটা না আমরা হচ্ছে যে শেষ করবো। একজন দালালের কমিশনের হার 4% থেকে 5%-এ বৃদ্ধি পাইছে, কিন্তু ওর আয় কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, তো বলো ব্যবসা শতকরা কত কমে গিয়েছে। আচ্ছা, এই জিনিসটা ডাক্তাররা একটু ভালো বুঝবে, কারণ প্রত্যেকটা হাসপাতালের সামনে কিছু দালাল থাকে যাদের কাজ হলো রুগী ধরে তোমার হচ্ছে যে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায়। হ্যাঁ, প্রত্যেকটা তোমার যেন আমার কুমিল্লা মেডিকেল, আমি এই জিনিসটা ফেস করতাম। আমরা দেখতাম যে তোমার রুগী যেটা আসে, ওরে তোমার কোনো দালাল ধরছে, ধরে ওরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো নিয়ে গেলে সেটার উপর আবার ওই দালাল বিভিন্ন কমিশন পায়। এটা শুধুমাত্র হসপিটাল সেক্টর না, আই থিঙ্ক এটা আরো অন্যান্য জায়গার মধ্যে আছে। আচ্ছা, রাখি বলি হিস্ট্রি বয়স, ঠিক আছে, করে দিব। সো এই টাইপসের একটা অঙ্ক আজকে আমরা করাবো। অন্য জায়গায় এরকম আছে। তো এখন আমরা প্রবলেমটা একটু বিস্তারিত একটু আলোচনা করি। ধরো তোমার সো ধরো ব্যবসা যদি 1000 টাকা হয়, ধরো 1000 ব্যবসা মানে হচ্ছে সে একটা রুগী ধরে নিয়ে গেল, 1000 টাকা সে টেস্ট করাইলো। হ্যাঁ, তাহলে 4% যদি কমিশন যদি সে পায়, তাহলে দালাল কত টাকা পাবে? 1000 টাকা সে টেস্ট করা দিচ্ছে, সে একটা রোগীকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছে, 4% কমিশন পাচ্ছে দালাল, তাহলে কয় টাকা পাবে সে? সে 40 টাকা পাবে কমিশন, রাইট? ওকে। আবার যদি এমন হয় যে সে হচ্ছে যে ব্যবসা হচ্ছে 500 টাকা, সে 500 টাকা টেস্ট করাই দিচ্ছে, সো কমিশন পাইছে 5%, তাহলে মোট কয় টাকা কমিশন পাবে সে? এখানে কয় টাকা পাবে কমিশন? এখানে 5% মানে শতকরা 5 টাকা, তার মানে 500 টাকায় 25 টাকা সে কমিশন পাবে। তাহলে দেখা গেল যে এইখানে কমিশনের পার্সেন্ট বেশি হইলেও, কমিশনের পার্সেন্ট বেশি হইলেও অ্যামাউন্টটা কিন্তু কম, অ্যামাউন্টটা কম। কেন অ্যামাউন্টটা কম? কারণ এখানে তার ব্যবসাটা কম হচ্ছে, তাই না? সে কম তোমার মূল্যে প্রোডাক্ট সেল করতে পারছে। সে 500 টাকা সেল করছে, 5% পাইছে, 25 টাকা পাইছে। আর এখানে 1000 টাকা সেল করছে, তো কমিশনের পার্সেন্ট কিছুটা কম হইলো, 40 টাকা পাইছে, সে ভালো আয় হয়েছে। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনে বলছে কমিশন বাড়ছে 5%, কিন্তু আয়টা আগের মতোই আছে। তার মানে 1000 টাকা যদি তার আর্ন হয়েও থাকে, 1000 টাকা যদি ব্যবসার মধ্যে 4% যদি পাই, 40 টাকা যদি পাই, এখানেও সে 40 টাকায় পাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ব্যবসা কিন্তু আগের মতো নাই, রাইট? ওকে, তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে আমরা যেহেতু শতকরা বের করতে বলছে, বলছে যে আমাদেরকে ব্যবসা শতকরা কত কমে গিয়েছে, তাহলে আমরা শতকরা দিয়ে হিসাবটা করি। তাহলে ধরো ব্যবসা যদি 100 টাকা যদি হয়, তাহলে কয় টাকা কমিশন পাচ্ছে সে? 4 টাকা কমিশন পাবে, রাইট? ব্যবসা যদি 100 টাকা যদি হয়ে থাকে তার, তাহলে 4% মানে 4 টাকা সে কমিশন পাবে। এখানে আমরা ব্যবসা কত জানি না, বাট কমিশন কত সেটা জানি কিনা। এই জায়গায় ব্যবসা কত আমরা জানি না, কমিশন কত টাকা সেটা জানি কিনা। কারণ কি বলছে? বলছে আয় অপরিবর্তিত থাকে। তাহলে এখানে আয় যদি 4 টাকা হয়, এখানেও আয় কিন্তু কি 4 টাকায় আছে, আয় কিন্তু বাড়ে নাই। তো এখানে ব্যবসা ছিল 100 টাকা, 4% কমিশন পাই, 4 টাকা কমিশন পাইলো। এখন কমিশন 4 টাকায় আছে, পার্সেন্টটা জাস্ট কি চেঞ্জ হয়েছে। আমরা ব্যবসা কত সেটা জানি না, এটা আমাদের এখন বাড়ি করতে হবে। ওকে, এই যে এই 4 টাকা, এই 4 টাকা, এই 4 টাকা, এই যে তার ব্যবসার কত পার্সেন্ট? এই 4 টাকা ব্যবসার কত পার্সেন্ট? 4%, রাইট? তাহলে এই যে 4 টাকা, এই 4 টাকা ব্যবসার কত পার্সেন্ট? এই 4 টাকা ব্যবসার কত পার্সেন্ট? কি করছে? সব মাইক্রোফোন গুলো অফ করে রাখো। রাইট, ব্যবসার 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে ব্যবসা যদি বের করতে হয়, তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? 100% এর মান বের করতে হবে। কারণ ব্যবসার 5% মানে যদি হয় আমাদের, সো আমরা যদি বের করতে পারি, তাহলে এই 4 টাকার মধ্যে 5%,
তার মানে ব্যবসার 5% ইকুয়াল টু হচ্ছে যে 4 টাকা। তাহলে মোট কত টাকার ব্যবসা হয়েছে এটা বের করবো কি আমরা, 100% মানটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে 5/4 টাকা। সুতরাং ব্যবসার 100% মানে কি, ওই ব্যবসা কত টাকা হয়েছে আর কি, তাই না? তাহলে ইন্টু 100 টাকা, তাহলে 5 করি 100, তাহলে 80 টাকা হয়েছে ব্যবসা এখন, তাই না? তাহলে এখানের মধ্যে আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করতেছি, ব্যবসা হচ্ছে কত টাকা এখানের মধ্যে, 80 টাকা। তাহলে 100 টাকা 4% সমান 4 টাকা। 80 টাকা 5% সমান কত বলো তো? 80 টাকার 5% তাও কি 4 টাকাই, তাই না? ওকে, তাহলে আমরা সত্যগুলো বুঝতে পারছি। তাহলে দেখো, আগে ব্যবসা হতো 100 টাকা, এখন ব্যবসা হয় 80 টাকা। তাহলে ব্যবসা কতটুকু কমছে? 100 টাকা কত কমছে? 20 টাকা কমছে। 100 টাকায় যে চেঞ্জ তাহাকে শতকরা বলে। তাইলে আমরা ব্যবসা শতকরা কত কমে গিয়েছে? শতকরা 20 ব্যবসা কমে গিয়েছে। তাহলে দেখো, আমরা শুধুমাত্র আমরা যদি সিম্পলি চিন্তা করতে শিখি একটু, আমি এখানে তোমাকে আসলে অঙ্ক শিখাইতে আসি নাই। তুমি, আমি জানি তুমি ছোটবেলা থেকে এই অঙ্কগুলো করছো, তুমি 6, 7, 8, 9, 10 তুমি পাস করে আসার সময় তুমি তো অঙ্কটা পারো। আমার দায়িত্বটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা থেকে তোমার মাথার মধ্যে চিন্তাটা করতে শেখানো, যে তুমি কিভাবে চিন্তা করলে তুমি ইজিলি একটা ম্যাথ তুমি সলভ করতে পারো। তো আমি সবসময় ম্যাথের সময় যেটা আমি নিজে প্র্যাকটিস করেছিল গ্রাফিক্যালি, মানে একটু ছবি এঁকে আমি চিন্তা করি। হ্যাঁ, আমাকে যখন এরকম তুমি কন্ডিশন দিবা, আমি ছোট ছোট ছবি আঁকবো, ছবি এঁকে এঁকে আমি বোঝার চেষ্টা করি, তো আমার মাথার মধ্যে ঢুকে। এক একজনের সিস্টেম এক এক রকমের। আমি যখন একটা ছবি আঁকি আমার মাথার মধ্যে ক্লিয়ার জিনিসটা ঢুকে যায়। তো তুমি যেটা করতে পারো প্রিলির জন্য, তুমি কাগজের মধ্যে এখানে ছোট ছোট ছবি এঁকে এবং আমার মতো করে ছবি এঁকে তুমি জিনিসটা ইজিলি মাথার মধ্যে ঢুকে ফেলতে পারো। আর একবার যদি মাথার মধ্যে একটা টাইপস ঢুকে যায়, এটা কখনো মাথা থেকে বের হবে না, তুমি ইজিলি জিনিসটা তুমি পেরে যাবা। ওকে, আমাদের কাজটা হচ্ছে এখানে তুমি কত কম সময়ে একটা অঙ্ক করতে পারো। আমি জানি তোমাকে যদি আমি 5 মিনিট সময় দিই, তোমরা সবাই এই অঙ্কটা করতে পারবা, কিন্তু আমাদের মূলত শেখা লাগবে 5 মিনিটে না, আমাদের শেখা লাগবে কিভাবে 1 মিনিটেরও কম সময়ে আমরা একটা অঙ্ক সলভ করতে পারি। কারণ 1 মিনিটে বেশি সময় লাগলে আমরা লস করে যাবো। ওকে, আমরা পরের প্রশ্নে আসি। দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী 62% ভোট পেয়ে জিতে। এই অঙ্কগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমরা যে সিস্টেমটা শিখবা এখানের মধ্যে। হ্যাঁ, তো সে 144 ভোটে জিতে। নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? তো আমরা ধরি আমাদের আমরা দুটো ছবি আঁকি, আমরা ধরি আমাদের হচ্ছে যে দুজন প্রতিদ্বন্দ্বী। একজনের নাম হচ্ছে তালগাছ ভাই, একজনের নাম হচ্ছে সাদ্দাম ভাই। তো আমাদের ক্লাসে সাদ্দাম নামে কেউ নাই, তাই না? থাকলেও তুমি না, ওটা অন্য সাদ্দাম, এটা এটা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তালগাছ ভাই সে 62% ভোট পায়, এখানে বলে দিছে, তাই না? সে 62% ভোট পাইছে এবং কি জিতছে। তাহলে তালগাছ ভাই যদি 62% ভোট পায়, সাদ্দাম ভাই কত পার্সেন্ট ভোট পায়? দুজন মাত্র প্রতিদ্বন্দ্বী, তো সাদ্দাম ভাই কয় পার্সেন্ট পাইছে? সাদ্দাম ভাই পাইছে বাকিটুকু 38% সাদ্দাম ভাই পাইছে। কিসের? মোট ভোটের। এই পার্সেন্টটা কিসের? মোট ভোটের। তাইলে মোট ভোটের 62% পায় তালগাছ ভাই আর 38% পায় সাদ্দাম ভাই। ওকে, এখন পরের লাইনটা কি বলছে? বলছে সে 144 ভোটে জিতে। কে জিতে? তালগাছ ভাই জিতে 144 ভোটে। তার মানে তালগাছ ভাইয়ের সাথে সাদ্দাম ভাইয়ের ভোটের যে পার্থক্য, এই পার্থক্য ইজ ইকুয়াল টু 144 পার্সেন্ট। এই ডিফারেন্সটা কত? 24%, রাইট? 24%। এই 24% মানটা বলে দিছে কত? 144। তো 24% ইজ ইকুয়াল টু 144 কিন্তু আমাদেরকে এখানে বলে দিছে। আমাদের বলছে যে মোট ভোট কত বার করতে বলছে। তাহলে মোট ভোট কত পার্সেন্ট হবে বলো তো? মোট ভোট 100%, রাইট? তাহলে আমরা এখন ইজিলি বের করতে পারবো না যে মোট ভোটের, আমরা তখন লিখেই বলবো যে 24% ইজ ইকুয়াল টু 144। সুতরাং 1% ইকুয়াল টু 24 ভাগের 144। সুতরাং 100% ইজ ইকুয়াল টু 24 ভাগের 144 ইন্টু 100। তাহলে তুমি কাটাকাটি করলে কত হইলো? 600। আচ্ছা, তৃপ্তি বলছে 24%, বুঝে নাই তৃপ্তি। তৃপ্তি, তালগাছ ভাই 62% ভোট পায়, তাইলে বাকি 38% সাদ্দাম ভাই পায়। তাহলে তালগাছ ভাইয়ের সাথে সাদ্দাম ভাইয়ের ভোটের পার্থক্য কত পার্সেন্ট? তৃপ্তি আনসার দাও তো। তালগাছ ভাই 62% ভোট পায়, সাদ্দাম ভাই 38% ভোট পায়, তাহলে মোট ভোটের ডিফারেন্সটা কত পার্সেন্ট? 24, রাইট? এই 24টা কি? এই 24%টা কি? মোট ভোটের। এই 62% কি? মোট ভোটের। 38% কি? মোট ভোটের পার্থক্য।
ক্লিয়ার? ওকে, তো প্রিলিতে তুমি এখানে এত 3 লাইন এভাবে তুমি লেখার টাইম নাই, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এক লাইনে লিখে ফেলবা। সো 24% ইজ ইকুয়াল টু 144, হ্যাঁ, সুতরাং 1% ইজ ইকুয়াল টু ভাগ 44, সুতরাং 100% ইজ ইকুয়াল টু এত। কারণ তুমি এত লাইন তো লাইন বাই লাইন লিখলে তোমার এত টাইম নেই। তুমি যত কম সময়ে এবং যত তুমি হচ্ছে যে সংক্ষিপ্ত করতে পারো, হ্যাঁ, অল্প জায়গার মধ্যে, তো তোমাকে এখনই থেকেই এই দ্রুত গতিতে ম্যাথ করাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি তুমি 30 সেকেন্ডে পারো, এক্সাম হলে তোমার 45 সেকেন্ড লাগবে, কারণ এক্সাম হলে তুমি অনেক টেনশনে থাকবা, অনেক প্রেসারে থাকবা। সো তোমার এখন থেকেই তোমাকে ঘড়ি ধরে অঙ্ক করা শিখতে হবে, এবং আমাদের যে এক্সামগুলি হয় সেটার টাইম মধ্যে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আসলে এই অঙ্কটা তোমার 43 বিসিএস আসছে। আমার খুব দুঃখ লাগছে যে আমার কেউ কেউ বলছে এটা নাকি খুব কঠিন নাকি লাগছে, খুব দুঃখজনক অবস্থা। হ্যাঁ, তো আমি তো মনে করি একটু প্রপারলি চিত্রটা আঁকে ফেলতে পারলে তো অঙ্ক সহজ, একটু চিত্র রাখতে হবে। দেখি যে চিত্র আঁকলে অঙ্ক সহজ কিনা। বলছে একটা প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের মধ্যে, ওকে, তাহলে মোট কর্মী যদি 100% হয়, তাহলে 40% হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, 40%। অবশিষ্ট কত পার্সেন্ট? 60%, রাইট? ওকে, অবশিষ্ট মধ্যে মানে 60%-এর মধ্যে 50% গ্রাজুয়েট। এই 60%-এর 50% গ্রাজুয়েট, এটা টুক করে লেগে ফেলো তো। এই 60%-এর 50% কত? 50% মানে হাফ, তাই না? 60% 50% মানে 30%, ওকে, 30%। তাহলে বলছে এই অবশিষ্ট 60%-এর 50% গ্রাজুয়েট, তাহলে এই 60%-এর 50% মানে 30%, এই 30% গ্রাজুয়েট। অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, তাহলে এই অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, তাই 60%-এর 50% তো 30%, অবশিষ্ট তাহলে কত পার্সেন্ট? আর 38%, তাই না? 60%, 30% গ্রাজুয়েট, আর এই 30% হচ্ছে 180 জন। ওকে, এখন বলছে আমাদেরকে কোশ্চেনটা, তাহলে চিত্র আঁকাটা কমপ্লিট। চিত্র আঁকাটা কারা কারা বুঝো নাই বলো? চিত্র আঁকাটা কারা কারা বুঝো নাই? কেউ বুঝো নাই? কমেন্টে লিখো। সামান্তা বুঝে নাই, ওকে, আচ্ছা ঠিক আছে সামান্তা, আমি বুঝাচ্ছি। দেখো কোশ্চেনটা পড়ি। বলছে একটা প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, এগুলো বলার সাথে সাথে মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে দ্রুত গতিতে। হ্যাঁ, অবশিষ্ট, তাহলে 40% যদি আন্ডার গ্রেড হয়, অবশিষ্ট কত পার্সেন্ট আছে? আর 60% আছে, তাই না? তাহলে মোট কর্মীকে আমরা দুটা ভাগে ভাগ করলাম, এক ভাগে দিলাম 40% আন্ডার গ্রাজুয়েট, আর অবশিষ্ট দিলাম, এরা হচ্ছে যে আমাদের এখানে আমাদের গ্রাজুয়েটও আছে, পোস্ট গ্রাজুয়েটও আছে, আর অবশ্যই 60%। আচ্ছা, এই যে 60%-এর 50% গ্রাজুয়েট, এখন আমাকে বলো যে 60%-এর 50% কত? 60%-এর 50% কত? 60%-এর 50%, তাহলে 60-এর পার্সেন্ট রেখে দাও, এর মানে গুণ 50 মানে 100 ভাগের 50, তাহলে 2 কাটাকাটি করলে 30%। ঠিক আছে, 50% মানে তো অর্ধেক, তাই না? তাই 60%-এর এই অর্ধেক 30%, আরো অর্ধেক 30% তাও, তাই না? 60%-কে দুটো ভাগে আমরা ভাগ করলাম। এখন বললো যে 60%-এর অবশিষ্ট 60%-এর কর্মচারীদের 50% গ্রাজুয়েট, তাই 60%-এর 50% বের করে ফেলছি, এটা হলো 30%, তাই না? বলছি এরা হচ্ছে গ্রাজুয়েট এবং অবশিষ্ট, তো 60%-এর 50% যদি 30% হয়, বাকি 50% কত? তাও তো 30%-ই, তাই না? বাকি 50% তো 30%, 60%-কে তুমি 50-50 ভাগ করলা, তাহলে 30-30 হবে না? এখন বলছে এই 30% গ্রাজুয়েট, আর এই বাকি এই 30% মানে 180 জন। বলছে অবশিষ্ট 180 জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, তো অবশিষ্ট থাকে তো 30%, তো সেটা 180। এবার বুঝছো কিনা ফিগারটা? ফিগারটা ক্লিয়ার? কেউ না বুঝলে বলো, আমি, কারণ এই ফিগারটা তুমি আঁকাটা বুঝতে হবে, তাহলে তোমার হচ্ছে যে তুমি দ্রুত করতে পারবা। তাহলে এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, 30% মানে আসলে 180 জন, তাই না? তোমার কি বের করতে বলছে? কোশ্চেনটা দেখো, কোশ্চেনে দেখো কি বের করতে বলছে। বলছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট, গ্রাজুয়েট কত পার্সেন্ট? গ্রাজুয়েট কত পার্সেন্ট? 30%, তাই না? তাহলে 30% মান কত? 180। 30% মানে কত? তাও 180। তাহলে দেখছো, জাস্ট তুমি একটু নর্মালি একটু ফিগারটা ড্র করে ফেলতে পারলে, তুমি কিন্তু তোমার মাথার মধ্যে
ক্লিয়ার তোমার মধ্যে একটু ক্লিয়ার একটা পিকচার তোমার মাথায় চলে আসবে। কিন্তু তুমি একটু ছোটখাটো একটা ফিগার তুমি আগে ফেলবা, মিলাতে পারো না। তো আমি তোমাকে সবাইকে বলবো তোমার যে অঙ্কটা কমন পড়বে, তুমি যে অঙ্কটা কমন পড়বে যে অঙ্কটা কমন পড়বে না, তুমি দুই ক্ষেত্রে নাহিদা 600 জন গ্রাজুয়েট, 600 জন কি আসছে নাহিদা, 600 জন কি আসছে, আমাকে চাইছে কতজন কর্মচারী গ্রাজুয়েট, মোট কর্মী তো চাই নাই আমার কাছে, মোট কর্মী বের করতে বলছে। তো নাহিদার মতো আমরা এরকম অনেক সময় ভুল করে ফেলতে পারি। তো আমাকে কিন্তু মোট কর্মী কিন্তু চাই নাই, তাই না? মোট কর্মী চাইলে আমরা মোট কর্মী বের করতাম, যা চাইছে আমরা তাই বের করবো। সো আমি মনে করি তোমার যে অঙ্ক কমন পড়বে আর যে অঙ্ক কমন পড়বে না, মোট কর্মী চাইলে হ্যাঁ 360 আসতো, যে মোট কর্মী যদি আসতো, তোমার যে অঙ্ক কমন পড়বে আর যে অঙ্ক কমন পড়বে না, তুমি সবগুলো তুমি একটু ফিগার ড্র করার ট্রাই করবা, তো দেখবো মাথার মধ্যে কিন্তু খুলে গেছে জিনিসটা যে এটা কিভাবে হবে রেজাল্টটা। ওকে, তাহলে আমরা রেজা সাহেবের কাছে আসি। তো তোমার এ হচ্ছে রেজা, আর উনি হচ্ছে তোমার রেজা সাহেবের ওয়াইফ, আর এটা হচ্ছে রেজা সাহেবের ছেলে, আর এটা হচ্ছে রেজা সাহেবের মেয়ে। তাহলে দেখো কি বলছে এখানের মধ্যে, আমাদের বলছে যে তার সম্পদের এক্সাম হলো কা যে হলো হোক, যেটা করবো সবসময় ব্রেনটা কুল রাখার ট্রাই করবে, হ্যাঁ। আর ওই যে 43 টাকে আমি তোমাদের লাইভে কি কথা বলছিলাম না, এক্সাম হলে সামনে খাড়ায় কেউ পড়বে না, এক্সাম হলে সামনে খাড়ায় পড়ে, ওরা তো আগেই মাথা গরম করে ফেলতেছে, হ্যাঁ অনেকগুলো টিপস দিচ্ছিলাম এক্সাম হলে সামনে পড়াশোনা না করতে, বাসা থেকে ঠান্ডা মাথা বাড়িতে, হ্যাঁ। সম্পদে 12% স্ত্রীকে দিল, স্ত্রীকে দিল 12%, ওকে, ছেলেকে দিল 58%, ছেলেকে দিল 58%, তার সম্পদের কত পার্সেন্ট বাকি আছে, আর আর কত পার্সেন্ট বাকি আছে, স্ত্রীকে 12% দিছে, ছেলেকে 58% দিয়ে দিচ্ছে, 70% দিয়ে দিচ্ছে, আর বাকি আছে 30%, ওকে। এখন বলছে অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার মানে মেয়েকে যে দিচ্ছে 30%, এইটাই হচ্ছে 7,20,000 টাকা, রাইট? এটা 7,20,000 টাকা। বলছে তার সম্পদের মোট পরিমাণ কত, তাহলে মোট মানে কত পার্সেন্টের মান বের করতে হবে, 30% মানটা দিয়ে দিচ্ছে, কত পার্সেন্টের মান বের করতে হবে, সবাই কমেন্টে রিপ্লাই করো। 100%-এর মানটা আমাদেরকে বাইর করতে হবে। তৃপ্তি 70 না, তৃপ্তি মোট সম্পদ চাইছে, মোট সম্পদ চাইছে, তাহলে 100%-এর মান বের করতে হবে, মোট সম্পদ চাইছে, যে মোট মোট এই যে মোট। সো আমরা যদি লিখি যে 30% মানে হচ্ছে আমাদের 7,20,000, তাইলে 1% মানে হচ্ছে আমাদের 7,20,000 ভাগ 30, তুমি এত লাইন লিখবে না পরীক্ষায়, তুমি এক লাইনের মধ্যে সারাই ফেলবা। সো কাটলাম, তিনটে যদি কাটি এখানে হচ্ছে যে 24, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হলো রেজাল্টটা আমাদের 24, 1 2 3 4 5, 1 2 3 4 5। পরীক্ষার মধ্যে সবসময় শূন্য টূন্য ভালো করে গুনিও কিন্তু, হ্যাঁ, কারণ অপশনের মধ্যে এরকম 24 লাখ, 2,40,000, হ্যাঁ এরকম শূন্য দিয়ে তোমার কনফিউজিং অপশন থাকবে। তো তুমি এত কষ্ট করে একটা অঙ্ক করলা, আর একটা শূন্যের জন্য তুমি নাম্বার তুমি পাইলে না, তাহলে তো এটা খুব দুঃখজনক হয়ে যাবে, তাই না? শূন্য টুনের ঠিকঠাক মধ্যে গুনিও কিন্তু, হ্যাঁ। আর যদি না বুঝো ভাই শূন্য কম বুঝতেছি একটু, তাহলে বলে আমরা ব্যাখ্যা করে দিব। হিসাব নিকাশ তো আমরা খুব বেশি তোমার এখানে আলোচনা করতেছি না, হিসাবগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? শূন্য হিসাবটা আবার এখানে এক লাইনে করি। সো 30% মানে হচ্ছে আমাদের 7,20,000, 1% মানে হচ্ছে ভাগ 30, 100% মানে আবার আমি 100 দিয়া গুণ করতেছি, রাইট? তো আমি এখানের মধ্যে যেটা করলাম, তুমি অনেকভাবে করতে পারো, এই সঙ্গে শূন্য কাটিয়ে দিছি, হ্যাঁ, এই 3 দিয়া এটা পুরোটা কাটাকাটি করবো, তাই 3 দিয়ে যদি 72 কাটি তাহলে হলো 24, তাহলে বাকি থাকে 1 2 3 4, 1 2 3 4, বুঝতে পারছো? এখন আমি এটার লগে এটা গুণ করছি, তো গুণ করলে 24-এর লগে 1 2 3 4, 4টা শূন্য ছিল, 1 2 3 4 ছিল, আর একটা শূন্য এখান দিয়ে আছে। মরিয়াম বুঝতে পারছো? ওকে, তাহলে 24 লাখ টাকা সম্পদ ছিল, ঠিক আছে। তো এইটা ওই যে তোমরা রকিবুল সাহেবের যে ইয়েটা, হ্যাঁ রবি বলো।
বলো রাব্বি। ভাইয়া আমার ওই কর্মচারীর যে অঙ্কটা আছে না, ওটার রেজাল্ট আমার 240 আসতেছে, মানে সবার তো 360 আসলো দেখলাম। কোনটা কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা। না, এটা 180। 240 কি জন্য আসবে তোমার? না, 40% গ্রাজুয়েট না তো, 30% 180। 40% হচ্ছে গ্রাজুয়েট, বাকি 60% যারা এখানের মধ্যে গ্রাজুয়েট আছে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট আছে। এটার মধ্যে গ্রাজুয়েট আছে, পোস্ট গ্রাজুয়েট আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক 90% আছে। গ্রাজুয়েট, তাহলে জি 30% জি, গ্রাজুয়েট, 30% পোস্ট বুঝতে গ্রাজুয়েট। পারছি, আমি আন্ডার গ্রাজুয়েট বের করে ফেলছি, ঠিক আছে ঠিক। ওকে, আন্ডার গ্রাজুয়েট তো চাইনি আমার কাছে, চাইলে আমরা সেটা বের করতাম। জি জি, গ্রাজুয়েট চাইছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন ওই যে রকিবুল সাহেবের ওয়াইফের যে অঙ্কটা, ওইটা এটার মতোই। হ্যাঁ, আচ্ছা, বইয়ের মধ্যে জানো করা থাকবে থাকুক গা। তোমার হচ্ছে যে আমরা যে সিস্টেমে বলি, আমি অনেক সিস্টেম গবেষণা করে দেখছি, যে সিস্টেমে সবচেয়ে টাইম কম লাগে আমি তোমাকে সেই সিস্টেমটাই কথা বলতেছি। হ্যাঁ, বইয়ের মধ্যে বিভিন্ন সিস্টেমে করানো থাকতে পারে, সবকিছু ফলো করা দরকার নাই। অথবা তোমার নিজের যদি কোনো উদ্ভাবিত পন্থা থাকে, তুমি ওইটা ফলো করতে পারো, আমাদের জানাতে পারো যে ভাই এইভাবে করলে আমি দেখছি টাইমটা কম লাগে। হ্যাঁ, তো তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট দিতে পারো যে ভাই আমি এই অঙ্কটা এইভাবে করলে টাইম খরচ কম লাগে। তো এই দিলে পরে তখন তোমার অনেক সুনাম হবে, তোমাকে অনেকে পছন্দ করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তোমাকে। আচ্ছা, তো চলো আমরা কোশ্চেনটা ভালো করে বুঝি। হ্যাঁ, বইয়ের মধ্যে কিন্তু অনেক লম্বা করে করা আছে, লম্বা চড়া করার টাইম নাই তোমার পরীক্ষার হলে। তো এখানের মধ্যে তো ঘটনা সত্য না, মাসুম এইভাবে অনেকে হেল্প করি, মাসুম এইভাবে হেল্প করার কারণে মাসুমের কিন্তু অনেক জনপ্রিয়তা এখন, মাসুমকে কিন্তু অনেকে নাকি ইনবক্সে নক দেয়। দেখো খুব খেয়াল করে, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 15% বেশি। কার অপেক্ষা বেশি? ক্ষয়ের অপেক্ষা বেশি। তার মানে তুমি খকে ধরবে 100, ক হইলো ক্ষয়ের চেয়ে 15% বেশি, তার মানে ক হচ্ছে 115। এটা বোঝা গেল কিনা? হুম, এটা বোঝা গেল? হ্যাঁ, এটা বুঝতে পারছো? ওকে, এবার কোশ্চেনটা পরে আবার উত্তর করবে। বলছে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত কম। কয়ের বেতন অপেক্ষা শতকরা কত কম? হ্যাঁ, শতকরা মানে কত? 100-র মধ্যে। ওকে, তাহলে ক্ষয়ের বেতন, কয়ের বেতন হচ্ছে কত টাকা কম? এখানে কত টাকা কম দেখা যাচ্ছে? কত টাকা কম দেখা যাচ্ছে এখানে? ক্ষয়ের বেতন 15 টাকা কম দেখা যাচ্ছে। কতর মধ্যে 15 টাকা কম? কত এর মধ্যে 15 টাকা কম? 100-র মধ্যে 15 টাকা কম, 115 থেকে 15 টাকা কম। 100 থেকে 15 টাকা কম তো 85 হয়ে যাবে, 85 হয়েছে নাকি এখানে? তাইলে কয়ের বেতন 115, ক্ষয়ের হলো 100, তাহলে কয়ের 115 থেকে ওর 15 টাকা কম। তাইলে তুমি লিখতে পারবা না যে 115 টাকায় কম কয় টাকা? 15 টাকা। সুতরাং 1 টাকায় কম কত? 115/15। সুতরাং শতকরা মানে কত? 100 টাকায় কত কম? 115/15 ইন্টু 100। ওকে, বুঝতে পারছো কিনা? হুম, আচ্ছা, এখন নিজে জিজ্ঞেস করে বের করো যত হয় আর কি। কত? 300/23। হ্যাঁ, এখন রকিবের স্ত্রীটা কি বলছিল এবার বলো। রকিবের স্ত্রীটা কি কি ছিল বলো এবার। রকিবের স্ত্রীটা কই? কোশ্চেন লিখছো? ভাইয়া এটা বলো তো বলো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এটা এভাবে করি 100 গুণ বৃদ্ধি আর ভাগ 100 প্লাস বৃদ্ধি, ওই সূত্র দিয়ে করলেও ভাই ইজিলি অ্যান্সারটা চলে আসে, আমি দেখলাম। হ্যাঁ চলে আসে, ঠিক আছে, হ্যাঁ এভাবে করতে পারো, রাইট, চলে আসে, ঠিক আছে। লাস্টে 300 যেগুলো করতে গিয়ে আটকে যায়, এগুলো জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আগে নিয়মও করা যাবে, হ্যাঁ আগে নিয়মও করা যাবে এটা, রাইট, আগে নিয়মও করা যাবে। এক্স্যাক্টলি, কাজে আসা আগে নিয়মও করা যাবে এটা। এখন রকিব সাহেব এটা পারবা? ওর বোর বয়স বাইর করতে পারবা কিনা এখন, নাকি করে দেওয়া লাগবে? এই সিস্টেমে রকিবের বয়স, বোর বয়স এটা বাইর করে ফেলবে। হ্যাঁ, রকিবের বউ কি ছোট নাকি বড় হচ্ছে? হুম, রকিবের বউ কি ছোট ছিল না বড় ছিল? ছোট ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, ছোট থাকলে ভালো, বড় থাকলে ভালো, সমস্যা নাই। বড় থাকলে কি ভালো? বড় থাকলে তো তুমি রেস্টুরেন্টে বিল দিতে হবে না, তো সে বিল দিবে, সে তো বড়, সে বিল দিবে। হুম, জীবন থেকে নেই অভিজ্ঞতা, না সিরিয়াসলি এটাই। আমি কোনদিন রেস্টুরেন্টে বিল দিতাম না, ও আমার বড়, সে বিল দিবে, আমি আমি তো দিব কেন খাওয়া খা।
আচ্ছা, এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো। সো আমরা যারা 9-10-এ বিজ্ঞান বিভাগে ছিলাম তারা হায়ার ম্যাথে কিন্তু ভেঞ্চিত্র করেছিলাম, ইন্টারমিডিয়েটে করেছিলাম। আর যারা আমরা 9-10-এ বিজ্ঞান বিভাগে ছিলাম না, সো আমরা কিছুটা করছি। তো আজকে আমরা যেভাবে করবো, তুমি কোনো অঙ্ক মুখে করা লাগবে না, তুমি সব মুখোমুখি করবা, কোনো ফিগার আঁকা লাগবে না, মুখোমুখি দেখলেই রেজাল্ট বলতে পারবা। আমরা সেভাবে ভেঞ্চিত্রটা মাথার মধ্যে ঢুকাবো, যাতে করে দেখলেই রেজাল্ট বলতে পারবা, কোনো অঙ্ক মুখে কিছু করা লাগবে না, হিসাব নিকাশ কিছুই নাই। হ্যাঁ, কোনো হিসাব নিকাশ করা লাগবে না। কিন্তু প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনো, যদি একটা স্টেপ মিস করো তুমি বলো যে ভাই একটা স্টেপ বুঝি নাই। একটা ক্লাসে তোমার 5 জন স্টুডেন্ট, হ্যাঁ, তাইরা বলছে আমার চেয়ে বড় কিনা, অবশ্যই আমার চেয়ে বড়, তুমি ও কাজ করো। ও বলছে, বলে না ABCDE, 5 জন ছাত্র আছে একটা ক্লাসে, হ্যাঁ, ছাত্রীও থাকতে পারে, ওকে, আমরা ছাত্রছাত্রী 5 জনে। 3 জন ম্যাথে পাস করছে, সো 3 জনের নাম হচ্ছে ABC, আর 3 জন ইংরেজিতে পাস করছে CDE। তো ম্যাথে পাস করলো 3 জন, ইংরেজিতে পাস করলো 3 জন, তো মোট স্টুডেন্ট 6 জন হওয়ার কথা, তো 5 জন কেন হইলো বলো তো? ম্যাথে পাস করলো 3 জন, ইংরেজিতে পাস করলো 3 জন, কিন্তু মোট স্টুডেন্ট দেখতে পাচ্ছি 5 জন, ঘটনা কি? সি হচ্ছে সি ম্যাথে পাস করছে, ইংরেজিতে পাস করছে, রাইট? সে দুই জায়গায় আছে, উপবিষয়ে পাস করছে। তো ম্যাথে পাস করলো 3 জন, ইংরেজিতে পাস করলো 3 জন, তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো। আর বোথ হচ্ছে একজন, আর বোথ পাস করছে কয়জন? একজন। সো আমরা যখন মোট স্টুডেন্ট বের করতে চাই, আগে আমরা একটা ফিগার আগে বলি, এই চিত্র আঁকলাম আমরা। সো এরা হচ্ছে আমাদের ম্যাথ, আর এরা হচ্ছে ইংলিশ। ইংলিশ ম্যাথে কজন পাস করছে? 3 জন, ABC। ইংলিশে কজন পাস করছে? CDE। এই যে সি দেখা যাচ্ছে দুজনের ক্ষেত্রে কি কমন, দুজনের ক্ষেত্রে কমন। ওকে, এতটুকু বুঝতে পারছি কিনা আমরা? নর্মাল বিষয় না। এখন যদি আমাদেরকে বের করতে বলে যে ম্যাথ অথবা ইংরেজিতে পাস করছে কতজন, অথবা অন্তত একটা বিষয়ে পাস করছে কতজন, কতজন বলতো? ম্যাথ অথবা ইংরেজিতে পাস করছে কতজন, অথবা আমরা এই বলতে পারি অন্তত একটা বিষয়ে পাস করছে কতজন? 4 জন। জিনাত বলছে 4 জন। 2 জন। ম্যাথ অথবা ইংরেজি যে কোনো একটা পাস করলে হবে 5 জন, 5 জন, 5 জন। এই যে ABCDE 5 জনই বলছে ম্যাথ অথবা ইংরেজি একটাতে পাস করলেই হবে, একটাতে পাস করছে, অন্তত একটা হলে পাস করছে। তো ম্যাথ অথবা ইংরেজি যখন আমরা বাইর করতেছি 5 জন, ওই যে আগেরটার মতো 5 জন, তাই না? কেমনে বাইর করতেছি তাইলে? ম্যাথে পাস করছে আমার 3 জন, ইংরেজিতে পাস করছে আমার 3 জন, এই দুটো যোগ করলে তো হয়ে যেত। তাহলে আমরা যোগ করলে প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আমরা? তো যখন আমি ম্যাথের 3 জন আর ইংরেজির 3 জন যখন যোগ করি, ডাবল কাউন্ট কাকে করতেছি আমরা? উপবিষয়কে কি করতেছি আমরা? দুইবার কাউন্ট করতেছি, তাই না? ওকে ম্যাথ একবার কাউন্ট করে ফেলছি, ইংলিশে ওকে আর কাউন্ট করবো না আমরা, তাই না? একবার কাউন্ট করব। সো আমরা যেটা করতেছি তাইলে ম্যাথের 3 জন, ইংরেজি 3 জন, এখান থেকে উপবিষয়ে একজনকে কি করতে হচ্ছে আমাদেরকে? বিয়োগ করা লাগতেছে, রাইট? ইন্টারসেকশন মানে উপবিষয়, ইন্টারসেকশন মানে উপবিষয়। সো ম্যাথ উপবিষয়, হ্যাঁ, নাম্বার অফ ম্যাথ, নাম্বার অফ ইংরেজি। এটা বুঝছে কিনা আমরা? এটা বুঝতে পারছো কিনা? অন্তত একটা বিষয় যখন বাইর করতে বলছে আমাদেরকে, উপবিষয় সি কে আমরা দুইবার কাউন্ট করতেছি আমরা, তো দুইবার কাউন্ট করা যাবে না। আমাদের এখানের মধ্যে আমাদের বলছে যে ম্যাথে পাস করছে 3 জন, ইংরেজিতে পাস করছে 3 জন। তো যদি বলে যে কোনো একটাতে পাস করছে, অথবা যদি বলে যে ম্যাথ অথবা ইংরেজিতে পাস করছে, অথবা এমনও বলতে পারে অন্তত একটা বিষয়ে পাস করছে কতজন, সেক্ষেত্রে ম্যাথে যতজন পাস 3 জন, প্লাস ইংরেজিতে যতজন পাস আরো 3 জন। এখান থেকে অবশ্যই আমরা এই উপবিষয়ে যে যতজন পাস করছে ওদেরকে আমরা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, নাহলে ডাবল কাউন্ট হয়ে যাবে। আরেকবার শুরু থেকে বলেন মুস্তানসিরা। আচ্ছা, মুস্তানসিরার জন্য আরেকবার একটু বলি। মুস্তানসিরা ধরো আমাদেরকে বললো একটা ক্লাসে 3 জন স্টুডেন্ট ABC এর ম্যাথে পাস করছে, ওই ক্লাসেরই 3 জন স্টুডেন্ট CDE ইংলিশে পাস করছে। তাহলে তোমাকে যদি আস্ক করা হয় যে ম্যাথ অথবা ইংরেজিতে যে কোনো একটাতে পাস করলে হবে, ম্যাথ অথবা ইংরেজি যে কোনো একটাতে পাস করলে হবে, কতজন করছে পাস? তাহলে তুমি কি আনসার দিবা? ম্যাথে পাস করছে ABC 3 জন, ইংলিশে পাস করছে 3 জন CDE। তাহলে যদি বলি যে দুটোর একটাতে পাস করছে ম্যাথ অথবা ইংরেজি,
বা অন্তত একটাতে পাস করছে 5 জন। এই 5 জনটা তুমি কিভাবে বলছো? তুমি তো বলতে পারতা এই 3 আর এই 3, তাহলে 6। তুমি 6 থেকে কি করছো? একটা বিয়োগ করছো, তাই না? কেন বিয়োগ করছো একজন? কারণ একজন দুই জায়গার মধ্যে আছে, কমনকে তুমি দুই জায়গা থেকে কাউন্ট করতে পারবে না, যেমন একবার তো কাউন্ট হয়ে গেছে, যখন তুমি ম্যাথের সাথে কাউন্ট করে ফেলছো কাউন্ট হয়ে গেছে। তো এখন তুমি ইংলিশে আর কাউন্ট করবা না, তুমি একটাকে বিয়োগ করে দিচ্ছ। এই এতটুকু বোঝা গেছে সবার, তাই না? ওকে, আচ্ছা। তো এতটুকু যদি বোঝা যায়, এরপর আমরা আমাদের পরের স্টেপে যাই। তো এই যে ম্যাথ অথবা ইংরেজি, এটাকে ইউনিয়ন বলে। হ্যাঁ, ম্যাথ ইউনিয়ন ইংলিশ মানে অথবা অন্তত একটা, হ্যাঁ ইউনিয়ন বলে এটাকে। তাহলে আমরা ম্যাথ অথবা ইংরেজি বের করছি কিভাবে? নাম্বার অফ ম্যাথ প্লাস নাম্বার অফ ইংরেজি থেকে উভয় বিষয়টাকে আমরা বিয়োগ করা লাগছে, কারণ ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে নাইলে। ওকে, এখন আগে ওখানে ক্লাসে কেউ ফেল করে নাই, এখানে কিন্তু ফেল করছে একজন, তার নাম হলো এফ। তাইলে 3 জন ম্যাথে পাস করছে, 3 জন ইংরেজিতে পাস করছে, আর একজন হচ্ছে ফেল করছে উভয় বিষয়ে, ও ম্যাথে পাস করে নাই, ইংরেজিতে পাস করে নাই, ও কোথাও নাই। তাহলে মোট স্টুডেন্ট কতজন ওই ক্লাসে? মোট স্টুডেন্ট কতজন? নাফিসা বলছে 5 জন। কি হবে নাফিসা? প্রত্যেক বলছে 7 জন। আমরা সহজ বিষয়ে একটু গ্যাঞ্জাম না লাগাই। আচ্ছা, ভুলে বলছো। ওকে, আমাদের ম্যাথ এবং ইংলিশ অন্তত একটাতে পাস করছে 5 জন, তাই না? কেন বের করছি? ম্যাথের 3 প্লাস ইংরেজির 3, 6 বিষয়টা বাদ দিছি। 5 জন হচ্ছে অন্তত একটাতে পাস করছে, আর একটাতে পাস করে নাই এফ। তাহলে মোট স্টুডেন্ট হলো 5 যোগ 1 ইকুয়াল টু 6 জন। তাহলে এখন এখান থেকে আমরা আসো, এবার বোথ সাবজেক্টে ফেল। আমরা এখন এটাকে এইভাবে আমরা ফিগার রাখতে পারি, তাই না? যে এফ হচ্ছে যে ও কোনো সাবজেক্ট পাস করে না, ওর গোলার বাইরে। আর এ বি সি ওর হচ্ছে ম্যাথে পাস, সি ডি ই ওর হচ্ছে ইংরেজিতে পাস, সিটা হচ্ছে উভয় বিষয়ের মধ্যে আছে। ওকে, তাহলে টোটাল স্টুডেন্ট মানে কি বের করলাম? অন্তত একটাতে পাস করছে প্লাস কোনোটাতে পাস করে নাই। তাহলে অন্তত একটা পাস করছে কয়জন? 5 জন। আর কোনোটাতে পাস করে নাই কয়জন? একজন। তাহলে টোটাল বেড়েছে কয়জন? 6 জন। আর অন্তত একটা কিভাবে বের করছি? অন্তত একটাতে পাস করা বের করছি নাম্বার অফ ম্যাথ প্লাস নাম্বার অফ ইংরেজি, এখান থেকে উভয় বিষয়টা কি করছি? বিয়োগ করছি। এইভাবে এই পর্যন্ত যা যে কথাগুলো বললাম ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা কথা? ওকে, তাহলে যদি ক্লিয়ার হোক, তাহলে ধরো একটা ক্লাসে, আচ্ছা আমি গোলনাকে বরং দেখাই, তো তোমার তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো একটা ক্লাসে 10% স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করছে, সাবজেক্ট আছে 2টা, অন্তত একটাতে পাস করছে কতজন? অন্তত একটাতে পাস করছে কতজন? 90%, রাইট? অন্তত একটাতে পাস করছে 90%। ওকে, আচ্ছা এখন আমাদের ধরো এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে আমাদের ধরো ইংরেজি। হ্যাঁ, বাংলাতে পাস করলো আমাদের সে 60%, ইংরেজিতে পাস করলো 60%। তো ইংরেজি 60, বাংলা 60, কিন্তু অন্তত একটা 90%। কেমনে মিলাবা তাহলে বলো? বাংলা 60, ইংরেজিও 60, কিন্তু অন্তত একটা পাস তো 90, তাহলে কেমনে মিলাবা? নিশ্চয় উভয় বিষয় কতজন? নিশ্চয় 30% হচ্ছে উভয় বিষয়, তাই না? উভয় বিষয়। তাইলে 30 দিলাম, এখানে আমরা 30 দিলাম, তাহলে মিলে গেল জিনিসটা, তাই না? দেখো তো, তাহলে এই যে ইংরেজি তো 60% পড়ছে, দেখো ইংরেজি 60, যে বাংলাও কিন্তু 60% পড়ছে, রাইট? 60% পড়ছে। আবার ভিডিও অন রাখছে না? এই ভিডিও অন রাখছে কে? মাহমুদ, মাহমুদ ধরে ফেলছে না? এই ভিডিও অন করা যাবে না। আর বিশেষ করে যারা জামা কাপড় গায়ে দিয়ে ক্লাস করো না, তো তারা অবশ্যই ভিডিও অন করবে না, ভুল অন করবে না, ওরা তোমার ছবি ওরা তুলে ফেলবে। ওকে, ছবিটা দেখলে আমরা পরে ক্লিয়ারলি জিনিসটা বুঝে গেছি, তাই না? যে ক্লিয়ারলি বুঝে গেছি 30% উভয় বিষয় 30%। হ্যাঁ, আচ্ছা এখানে এই ছবিটা আমরা যদি প্রপারলি ড্র করতে পারি, অনেকগুলো কোশ্চেন আনসার দিতে পারবো। যদি আমি তোমাকে বলি, আচ্ছা আরেকটা ফিগার রাখি। ওকে, অনেক কিছুর আমরা কোশ্চেন আনসার গুলো এখানে আমরা হচ্ছে দিতে পারবো। সো
এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি। বললাম আমরা 20% দুটাতে ফেল করছে। হ্যাঁ, আমাদের বাংলা পাস করছে ধরলাম 50%, আর ইংরেজি পাস করছে হচ্ছে আমাদের 40%। হ্যাঁ, তাহলে বাংলা পাস 50, ইংরেজি পাস 40, কিন্তু আমাদের তো অন্তত একটাতে পাস করছে 80% হওয়ার কথা। 80%, 80%, তাই না? অন্তত তার মানে যোগ করলে তো 90 হয়ে যাচ্ছে। নিশ্চয় 10% হচ্ছে কি বোথ, নিশ্চয় 10% হচ্ছে বোথ, রাইট? যেরকম যারা ওইটা বুঝতে পারো নাই, এই যে এখানে আমরা যদি 18 আর 18 যদি যোগ করি, তাহলে মোট স্টুডেন্ট তো আমাদের 6 জন হয়ে যাওয়ার কথা, কিন্তু স্টুডেন্ট তো 5 জন। কেন 5 জন? নিশ্চয়ই একজন হচ্ছে বোথ সাবজেক্টে ছিল, তাই না? ওকে, তাহলে এই ফিগারটা যদি ড্র করতে পারি আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারবো। তাহলে বাংলা গোল্লাতে 50% তুমি ফালাবা, আমি এটা বুঝতে পারো না। আচ্ছা না, এটা দেখো, যদি বুঝতে না পারো, ওকে, তাহলে এটা বলো আমাকে। ধরো বাংলাতে পাস করছে 50%, ইংরেজিতে পাস করছে 40%, উভয় বিষয়ে পাস করছে 10%। এখন আমাকে তুমি বলো অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? বাংলাতে পাস করলে 50, ইংরেজিতে 40, অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? অন্তত একটা বের করার সময় আমরা কি করি? বাংলা যোগ ইংরেজি, এই দুটা থেকে কি করতেছি আমরা? উভয় বিষয়টাকে কি করতে হচ্ছে? বিয়োগ করা লাগতেছে, রাইট? এই যে বাংলা যোগ ইংরেজি মাইনাস উভয় বিষয়, তাইলে 80% হয়, রাইট? উভয়টাকে বাদ দিতে হবে, নাহলে তো ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। তো এখন এই জিনিসটা আমরা ফ্র্যাকশন করে লিখতেছি আর কি। তাহলে ধরো এই বাংলা 50, ইংরেজি 40, হ্যাঁ, উভয় বিষয় 10%, তুমি বুঝতে পারছো? তাহলে বলো তো এই গোলার মধ্যে কত পার্সেন্ট ফেলাবা? এই গোলার মধ্যে, এই সাদা গোলার মধ্যে কতটুকু ফেলাবা? এটা পুরোটা বাংলার গোল্লা, এটা পুরোটা বাংলার গোল্লা, এটা পুরোটা বাংলার গোল্লা। সাদার মধ্যে কতটুকু ফেলবা? 40 ফেলবা, রাইট, 40। তাহলে এই 40 আর এই 10 দুটো মিলে বাংলার 50। এখন আসে ইংরেজি 40, এখানে কত ফেলাবা? এখানে 30% ফেলাবা। দেখো তো, এই ইংরেজি এখানে 30, এখানে 10, তাহলে কত? ইংরেজি 40 হইলো। হ্যাঁ, বাংলা দেখো 40 আর 10 50 হলো বাংলা। এটা পুরোটা ইংরেজির গোল্লা, এটা পুরোটা হলো ইংরেজির গোল্লা। ছবি আঁকলে সুবিধা হলো যেটা, তুমি কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন আনসার দিতে পারবা। এখন আমি যদি তোমাকে বলি এমন স্টুডেন্টের সংখ্যা বাই করো যারা শুধুমাত্র ইংরেজিতে পাস করছে, মানে বাংলা পাস করে নাই, তারা শুধু ইংরেজি, শুধু ইংরেজি, কত পার্সেন্ট? শুধু ইংরেজি কত পার্সেন্ট হবে? এই 30% হচ্ছে শুধু ইংরেজি, তাই না? এরা 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 শুধু ইংরেজি এরা। যদি বলি শুধু বাংলা, ইংরেজি করে নাই, শুধু বাংলা কত পার্সেন্ট? এরা, তাই না? এরা হচ্ছে কি? এরা হচ্ছে শুধু বাংলা। ওকে, আচ্ছা। সো সবার জন্য লাস্ট কোশ্চেন। ধরো বাংলা পাস করছে 20 জন, আর ইংলিশে পাস করছে 15 জন, অন্তত একটাতে পাস করছে, অন্তত একটাতে পাস করছে 30 জন। বলতো বাংলা 20 আর ইংরেজি 15 যোগ করলে তো 35 হওয়ার কথা, কিন্তু অন্তত একটাতে পাস করছে তোমার 30 জন হলে কেন? অন্তত এক সাবজেক্টে পাস করছে 5 জন, হচ্ছে উভয় বিষয়ে আছে, রাইট? 5 জন হচ্ছে উভয় বিষয়ে আছে। তখন আমরা বলতে পারবো এইভাবে যে, কারণ আমরা শিখছি কি, যে অন্তত একটাতে পাস, অন্তত একটা পাস ইকুয়াল টু হচ্ছে আমাদের বাংলা যোগ ইংরেজি মাইনাস উভয়, তাই না? এটা আমরা শিখছি। তার মানে বাংলা যদি হয় 20, ইংরেজি যদি হয় 15, নিশ্চয় এখান থেকে 5 বিয়োগ আছে, নাহলে করে 30 কেমনে মিলবে, তাই না? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? যদি কেউ ক্লিয়ার না থাকো তো বলো, নাহলে আমরা মেন অঙ্ক যেতে পারবো না। ওকে, এখন যাদের আমরা এই ছোটখাটো জিনিসপত্রগুলো ক্লিয়ারলি বুঝে গেছি, আমরা ছোটখাটো জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে গেছি, এখন আছে মুখোমুখি অঙ্ক করবো, চিত্র অঙ্ক মুখোমুখি হবে প্রিলির জন্য। চলো, তুমি চিত্র আঁকতে পারো, মুখোমুখি করতে পারো, তোমরা যেমন ইচ্ছা এমনি করো। তো কোনো পরীক্ষা 200 জনের মধ্যে 70% বাংলায়
60% ইংরেজি আর 40% উপবিষয় পাস করছে। তাহলে বাংলা হচ্ছে 70%, ইংরেজি হচ্ছে 60%, উপবিষয় হলো 40%। অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? কেমনে বাড়ি করব? বাংলা পাস প্লাস ইংরেজি পাস মাইনাস উভয় বিষয়, রাইট? বাংলা পাস যোগ ইংরেজিতে কতজন পাস মাইনাস উভয় বিষয়, তাহলে কত হইলো? 70 60 130 মানে 40, কত হইলো? 90%। এরা অন্তত একটাতে পাস করছে। তাহলে 90% যদি অন্তত একটাতে পাস করে, উপবিষয়ে ফেল কত পার্সেন্ট? 10% হচ্ছে উপবিষয়ে ফেল। এখন কত 10%? কত 10%? 200 জনের 10%, 200 জন 10% কতজন হয় তাহলে? 20 জন। তাইলে মুখে মুখে আমরা জিনিসটা সলভ করে ফেললাম। তো তুমি যদি ফিগার আগে করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? সো আমরা যদি ধরি এইটা হচ্ছে আমাদের ক্লাস, দুটা গোল্লা দিলাম। তো আমাদের এখানের মধ্যে বাংলা হচ্ছে এই 70%, ইংরেজি হচ্ছে আমাদের 60%, এই 40 হলো উভয় পার্সেন্ট। তাহলে আমরা এই 70 আর 60 যোগ করে যদি 40 বিয়োগ করি তাহলে 90% পাচ্ছি। এখানের মধ্যে কত? 90% পাচ্ছি। 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। আচ্ছা, এখান থেকে আনসার দাও তো, আমাকে একটু আনসার দাও, সবাই একটা আনসার দাও। শুধু বাংলা কত পার্সেন্ট? শুধু বাংলা কত পার্সেন্ট? শুধু বাংলা কত পার্সেন্ট? রাইট, 30% হলো শুধু বাংলা। কারণ এই 30 আর উভয়ে 40, টোটাল বাংলা হচ্ছে 70। যদি বলে শুধু ইংরেজি কত পার্সেন্ট? 20%। শুধু ইংরেজি 20%। তাহলে এই 20 আর এই 40, টোটাল ইংরেজি 60%। টোটাল ইংরেজি 60%, যার মধ্যে শুধু ইংরেজি হচ্ছে 20%, বাকি 40 তো উভয়, ওরা অন্য সাবজেক্টে পাস করছিল। তাইলে আমরা চিত্র আঁকতে পারলে আমরা কিন্তু আরো অনেকগুলো, আমরা একসাথে মাথার মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন আনসার দিয়ে ফেলতে পারবো। কোনটা 10% কোথা থেকে আসলো? ওকে, তাইরা বলছে ভাই 10% কোথা থেকে আসলো? তাইরা দেখো তো, আমাদের বলছে এখানে এ হচ্ছে বাংলা 70% পুরোটা, এ হচ্ছে ইংরেজি 60%, উভয় হলো 40%। এখন আমরা অন্তত এক সাবজেক্ট পাস করা যদি বের করতে চাই তাহলে কি করবো আমরা? বাংলা 70 যোগ ইংরেজি 60 মাইনাস উভয় বিষয়, রাইট? তাহলে কত হইলো? 90%। 90% হচ্ছে কি? অন্তত একটাতে পাস করছে। তো অন্তত একটাতে 90% পাস করে, তাহলে কোনটাতে পাস করে না 10%। তাহলে এখানে বুঝতে পারছো? এই ছবিটা যদি আমরা ডিটেলস ব্যাখ্যা করি আরো, তাহলে এখানে দিলাম 30, এখানে দিলাম আমরা 20। এই ছবিটা যদি ডিটেলস ব্যাখ্যা করি তাহলে আমাদের অনলি বাংলা হচ্ছে 30%। দেখো অনলি ইংরেজি কত? 20%। বোথ বাংলা এবং ইংরেজি দুটো পাস করছে 40%। এখন তুমি আরো ক্লিয়ারলি বুঝে যাবা। তাহলে দেখো যে অন্তত একটা পাস করছে, এখন আরো ক্লিয়ারলি বুঝে গেছি আমরা 90%। ক্লিয়ার এবার? ওকে, আপনি বলো। ভাইয়া এখানে তো বলছে যে উভয় বিষয়ে মানে ফেল করছে কতজন, তাই না? তো আমরা 10% বের করে ফেলছি। তো এখানে যদি, হ্যাঁ এখানে যদি বলতো যে শুধু ইংরেজিতে ফেল করছে কতজন, তাহলে সেটা কিভাবে বের করতাম? শুধু ইংরেজিতে ফেল করছে কতজন, তাই তো? জি জি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে ইংরেজি পাস করছে আমাদের তোমার 60%, হ্যাঁ, তাহলে বাকি 40% যদি ফেল, কত হিসাব? বুঝি নাই ভাই। ইংরেজি যদি 60% পাস করে থাকে তো বাকি 40% ইংরেজিতে ফেল, বুঝো নাই? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ 100% ধরলে। ওকে, আমরা আসলে পরের কোশ্চেনে যাই। আমরা এগুলো মুখোমুখি করে ফেলতে পারবো, তাই না? ওকে, দেখো আমাদের বলছে 70% হচ্ছে যে বাংলায় পাস করছে, 80% হচ্ছে গণিতে পাস করছে, উপবিষয়ে 10% ফেল করছে। আচ্ছা, আমরা একটা চিত্র আগে বলি। দেখো আমাদের এ হচ্ছে যে বাংলা, এ হচ্ছে ম্যাথ। তো বাংলা হচ্ছে আমাদের 70%, ম্যাথ হচ্ছে আমাদের 80%, উপবিষয়ে ফেল 10% হলে এখানে। আচ্ছা, এখন একটা একটা করে আনসার দাও আমাকে।
উভয় বিষয়ে যদি 10% ফেল করে থাকে, অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? 90% অন্তত একটাতে পাস, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি অন্তত একটা পাস ইজ ইকুয়াল টু বাংলা পাস প্লাস ম্যাথে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, তাই না? দেখো তো সূত্রটা পড়ছি না, যে অন্তত একটাতে পাস ইজ ইকুয়াল টু বাংলাতে পাস প্লাস ম্যাথে পাস মাইনাস উভয় বিষয়, তাই না? তাহলে বলো তো উভয় বিষয় তাহলে কত পার্সেন্ট হয়? কত হয়? 60 হয়, তাই না? 60 হয়, কারণ এই দুটো যোগ করলে কত? 150। এটা হলে 150 হয়। তা 150 থেকে 60 বাদ দিলে এই 90% মিলে। নিশ্চয় এই 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। এটা কি সবাই বুঝতে পারছো না বুঝতে পারো না? না বুঝতে পারলে বলো। 60 যদি বুঝতে পারলে বলো, না বললে বলো। সিংটা বুঝতে পারে নাই, ওকে। ওকে, আরেকবার বলতেছি, ঠিক আছে। ওকে, সো দেখো তো কেমন আসছে, দেখো। আমরা যেটা জানি যে এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো বাংলা হচ্ছে 70, ম্যাথ হচ্ছে আমাদের 80। ঠিক আছে, আমাদের বলছে উভয় বিষয়ে 10% ফেল, 10% ফেল উভয় বিষয়ে। উভয় বিষয়ে যদি 10% ফেল করে থাকে, অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? অন্তত একটা পাস কত পার্সেন্ট? 90%, রাইট? অন্তত একটা পাস আমরা কিভাবে বের করি? কিভাবে বের করি অন্তত একটা পাস বের করি আমরা? সো বাংলাতে কতজন পাস করছে প্লাস ম্যাথে কতজন পাস করছে, সেখান থেকে কি বিয়োগ করি? উভয় বিষয়, সেখান থেকে আমরা বিয়োগ করি, তাই না? এই অন্তত একটা পাস কিভাবে বের হয়? বাংলা পাস প্লাস ইংরেজি ম্যাথ পাস মানে উভয় বিষয় পাস। না আজ ব্রেক দিব না, আমাদের পড়া শেষ যাবে কিছুক্ষণ পরে। তুমি কি বুঝতে পারছো এবার? তাহলে এটা কত হয়? 150। 150 মাইনাস উভয় বিষয়। উভয় ফেল দেয়া আছে, উভয় 500 দেয়া নাই। 60টা এখনো বুঝো নাই? ওকে, আচ্ছা এই সূত্র বুঝছো কিনা বলো তো? এই যে অন্তত একটা পাস ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি বরং পুরো সূত্রটা লিখি, নালে পরে তুমি, ওকে পুরো সূত্রটা লিখি আমরা। সো আমরা হচ্ছে যে বাংলা অর ম্যাথ, হ্যাঁ, অন্তত একটা পাস ইজ ইকুয়াল টু নাম্বার অফ বাংলা প্লাস নাম্বার অফ ম্যাথ মাইনাস নাম্বার অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ, তাই না? এরকম আমি করছিলাম। তাহলে অন্তত একটা পাস কত পার্সেন্ট বেরিয়েছে আমাদের? 90% বেরিয়েছে, রাইট? বাংলা কত পার্সেন্ট দেয়া আছে? 70%। ম্যাথে কত পার্সেন্ট দেয়া আছে? 80%। মাইনাস বোথ, তাই না? মাইনাস বোথ। এবার কত হয়? বোথ কত পার্সেন্ট হয়? %150 মাইনাস বোথ। এবার তো 150 কত বিয়োগ করলে 90 হয়? 60, তাই না? এবার ক্লিয়ার? ওকে, তো আমরা মুখোমুখি কেমনে বের করবো এটা? তাহলে আমরা তো এত হিসেব না করে মুখোমুখি কেন বের করতে পারি? তাহলে উভয় বিষয়ে 10% যদি ফেল করে থাকে, তা নিশ্চয়ই 90% হচ্ছে অন্তত একটাতে পাস করছে। তো বাংলা হচ্ছে 70 আর ম্যাথ হচ্ছে 80, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 150 হয়ে যাচ্ছে, তাই না? অন্তত একটা তো 90 হওয়ার কথা, নিশ্চয়ই উভয় বিষয়ে কত পার্সেন্ট? 60%, তাই না? রোমান তুমি স্পেসিফিক কোশ্চেনটা করতে পারবা যে কোনটা বুঝো নাই? সাবধান কি বলছে? আচ্ছা, ওকে। রহমান একটু মাইক্রোফোনটা অন করে আমাকে একটু অন্তত একটা পাশের সূত্রটা বলো তো। অন্তত একটা পাস কিভাবে বের করি আমরা? অন্তত একটা বিষয় পাস করছে কিভাবে বের করি বলো তো? অন্তত একটা বিষয় পাসটা কেমনে বের করি আমরা? অন্তত একটা পাস এটা কিভাবে বের করি আমরা? ওই যে প্রথমে তো এটা বের করে শিখছি, কিভাবে বের করি বলো তো? প্রথমে বাংলা স্যার পাস, তাই না? প্রথম পাস দ্বিতীয় পাস মাইনাস উভয়টা দিই আমরা। গণিত পাস, ওকে।
মাইনাস উভয় বিষয়, মাইনাস উভয়, তাই না? ওকে, এটা তো তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে উভয় বিষয়ে যদি 10% ফেল করে থাকে, উভয় বিষয়ে যদি 10% ফেল করে থাকে, তো অন্তত একটাতে পাস কত পার্সেন্ট? উভয় বিষয়ে 10% কিন্তু ফেল করছে, ওরা বাদ একটাতে পাস করে নাই, তাহলে অন্তত একটাতে পাস করছে কত পার্সেন্ট? কত? 90। 90। ওকে, আচ্ছা, তা বাংলা পাস দেয়া আছে কিনা? 70, তাই না? গণিত পাস দেয়া আছে 80? হ্যাঁ 80 দেয়া আছে। দেয়া আছে, মানে উভয় বিষয়। এখন বুঝতে পারছো? হুম। তখন তো করে যদি না বুঝো। সো এই 90% ইকুয়াল টু 150% মাইনাস বোথ, তখন তো বললো 60% হয়। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এই সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে উভয় বিষয়ে যদি 60% যদি আসে, হ্যাঁ, তা আমাদের এখানে কি বলছে, উভয় বিষয়ে কতজন বলছে? 240 জন বলছে, তাই না? তার মানে আমাদের 60% মানে কত? 240। আমাদের বলছে মোট শিক্ষার্থী কত, তাহলে 100% মান বের করতে হবে। কত আসে 100% মান? 60% সমান যদি 240 হয়, 100% 400 আসবে, রাইট? তুমি ইনস্ট্যান্ট যে জিনিসটা চিন্তা করবে, আসলে তুমি এত তুমি ভেঞ্চিত্র আঁকা লাগবে না, তুমি ইনস্ট্যান্ট একটা জিনিস চিন্তা করলে তো হয়ে যায়। যদি উভয় বিষয়ে 10% ফেল করে থাকে, অন্তত একটাতে পাস হলো 90%। এখন আমাদের বাংলা 70, গণিত 80, তো এখন এই দুটো যোগ করলে 150 হয়, কিন্তু আমরা অন্তত একটাতে পাস তো 90 আসবে, তা নিশ্চয় 6% হচ্ছে উভয় বিষয়। এভাবে বের করবা, তাহলে তুমি একটু অল্প কাগজে হিসেবে নিকেশ করে বের করে ফেলতে পারবা। ওকে, এটা সবাই একটু করে ফেলি, তো সবাই একটু করে ফেলি। 80% গণিতে পাস, 70% বাংলা পাস, উভয় বিষয়ে পাস 60%। উভয় বিষয়ে কতজন ফেল? উভয় বিষয়ে কত শতাংশ ফেল? কত শতাংশ ফেল? হ্যাঁ, তো গণিতে পাস 80, বাংলা পাস 70, উভয় বিষয়ে পাস 60। তাহলে আমরা যে অন্তত একটা বিষয়ে পাস করাটা বের করতে চাই, তাইলে গণিতে পাস যোগ বাংলায় পাস মাইনাস উভয় বিষয়ে পাস ইজ ইকুয়াল টু 90% হয়। 90% হচ্ছে যে অন্তত একটা বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে ফেল কত? 10%। বাকি 10% হচ্ছে যে উভয় বিষয়ে ফেল। এটা আগের অঙ্কটা উল্টো করে দিলাম আর কি, জাস্ট। ওকে, এটা সবাই করো তো। তো এটা সবার আগে যে করতে পারবে, তো তার জন্য রয়েছে থ্যাংক ইউ, তার জন্য থ্যাংক ইউ রয়েছে সাইদা মাজরা। তাইলে সবার আগে করছে সে। আমিনার আসছে 10। ওকে, আর কার আসছে 10? আচ্ছা, আমরা যদি খুব কমপ্লেক্স চিন্তা যদি না করি, 30 জন ছাত্র আছে, 18 জন ফুটবল খেলে আর 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না। তাহলে 5 জন যদি কিছুই না খেলে, অন্তত একটা খেলা হলেও খেলে কতজন? অন্তত একটা খেলা হলে খেলে 25 জন। অন্তত একটা খেলা হলেও খেলে। তো ফুটবল হচ্ছে 18, ক্রিকেট হচ্ছে 14। তাইলে আমরা ফুটবল আর ক্রিকেটের যোগফল যে 32, সেখান থেকে যদি উভয়টা বাদ দিতাম, তাহলে কিন্তু আমাদের 25 আসতো। সে বাদটা নিশ্চয় 7। বুঝতে পারছি এবার আমরা উভয় বিষয়, তাহলে আমাদের উভয় খেলা 7 জনে খেলে। ওকে, সো সবাই কাঙ্ক্ষিত সাইট, থ্যাংক ইউ। তোমরা যেটা করতে হবে, সার্ভার রিপিট। ওকে, আচ্ছা, তো শেষ হয়ে হলো না, শেষ না? আচ্ছা, সার্ভার দেখো, টোটাল প্লেয়ার হচ্ছে 30। হ্যাঁ, 30 টোটাল প্লেয়ার। এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট। 5 জন কিছুই খেলে না,
তাহলে 5 জন যদি কিছুই না খেলে, তা অন্তত একটা খেলা খেলে কতজন এটা বলতে পারবা? তারপর অন্তত একটা কতজন খেলে? 5 জন কিছুই খেলে না, অন্তত একটা খেলা কতজন? 25 জন, রাইট? অন্তত একটা খেলা খেলে 25 জন। তো অন্তত একটা খেলা কিভাবে বের করি আমরা? এই যে 25 জন কিভাবে বের হয়েছে, এরা বের হয়েছে নাম্বার অফ কয়জন ফুটবল খেলে প্লাস নাম্বার অফ কয়জন ক্রিকেট খেলে মাইনাস উভয়, তাই না? ওকে, তাহলে ফুটবল কয়জন খেলে? 18 জন। ক্রিকেট কয়জন খেলে? ক্রিকেট খেলে 14 জন। দেখবে, বুঝতে পারছো? 18 14 32 হয়ে গেছে। 32 মাইনাস উভয়, এটা করলে তোমার 25 আসতো। তাহলে বুঝছো উভয় 7 জন যে। ওকে, হ্যাঁ মাসুম বলো। ভাইয়া তো আসসালামু আলাইকুম। ভাইয়া ওই আচ্ছা, কনফিডেন্সের মানে বইয়ের মানে পিডিএফটা মানে টেলিগ্রামে মানে না দিয়া যদি আমাদের এসে ড্রাইভে যদি মানে দেওয়া হয়তো তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই মীরাকে বলো ড্রাইভে দিবে সলভ ক্লাস। আচ্ছা ঠিক আছে, সলভ ক্লাস আমরা সলভ ক্লাস হলে একটা পরীক্ষা সলভ ক্লাস নিয়ে বরং আমরা কয়েকটা 2-3টা করে একবার সলভ ক্লাস নিতে হবে, ঠিক আছে? 2-3টা করে সলভ ক্লাস নিতে হবে। স্যারগুলো এগুলো তো কনফারেন্সের বই থেকে হুবহু নেয়া, কনফারেন্সের বই থেকে হুবহু নেয়া এটা। বাট সিস্টেমটা আমি আমার মতো করে করি, সিস্টেমটা হুবহু কনফারেন্সের বইয়ের মতো আমরা করি নাই, কারণ ওরা ওদের মতো একটা সিস্টেমে করছে, আমরা আমাদের মতো একটা সিস্টেমে করছি। হ্যাঁ, আমরা তো উদ্দেশ্য টাইম বাঁচানো, ঠিক আছে? হ্যাঁ, আজকে এক্সামের একটা ম্যাথ একটু বুঝিয়ে দিবেন? হুম, টেলিগ্রামে অ্যাড নাই তানিয়া? তানিয়া টেলিগ্রামে অ্যাড হও, হ্যাঁ? আচ্ছা, আজকে আমার খালতো ভাইয়ের বিয়ে আমাদের বাসায়, হ্যাঁ? সেই জন্য আমি একটু তোমার অবশ্য ভেনচিত্র তোমার এতটুকু ছিল, টেলিগ্রামে দিও একটু। আচ্ছা, প্লেট ঘোষণা